প্রিয় দর্শক, আমি যে চেয়ারটিতে বসে আছি কিংবা আপনারা যারা টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন, এই মুহূর্তে বসে যারা টু দ্য পয়েন্ট দেখছেন, মেট্রোসেম টু দ্য পয়েন্ট দেখছেন, তারা প্রত্যেকটি মানুষ কিন্তু ভিন্ন মতের হতে পারেন, নানা মতাদর্শের হতে পারেন, কিন্তু যত মতাদর্শরই মানুষ হন না কেন তাদের দৃষ্টিভঙ্গি থাকতে পারে দেশের ভালো মন্দ নিয়ে। কিন্তু একটা জায়গায় যত কিছুই হোক না কেন, একটা বিষয়কে অস্বীকার না করে এদেশের 17 কোটি মানুষ অবশ্যই একটা জিনিসকে স্বীকার করবে। সেই স্বীকারের জায়গাটিতে কোনো ধরনের আপোষ নেই, সেটি হচ্ছে আমাদের মাটি, মানচিত্র এবং স্বাধীনতা। যে মহান মানুষটির হাত ধরে এসেছে তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তারই হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের আজকে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে এই বাংলাদেশ কিংবা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম দলটি যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে বৈশ্বিক মহামারী করোনাকে কেন্দ্র করে, সেটি কিন্তু এই দলের কাছে, আমরা যদি বিশ্লেষণে যাই, আলোচনাতে যাই কিংবা ইতিহাস ঘাটি, নতুন কিছু নয়। বারবার ভাঙনের মুখে দাঁড়িয়েছে, বারবার বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এই প্রাচীনতম দলটি কিন্তু আবার তাদের পাঁজর ঠিক সোজা করে দাঁড়িয়ে পড়েছে, মানুষের কাছে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের এবং লাল সবুজের বাংলাদেশের প্রাচীনতম এই আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রত্যেকটা সাধারণ মানুষ মনে করে এই করোনা মোকাবেলাতে মানুষের এই দলটি অবশ্যই মানুষের পাশে থাকবে এবং মানুষের আশা ভরসার একমাত্র জায়গা হবে। সেই প্রত্যাশাটা রেখেই আমি আজকে মেট্রোসেম টু দ্য পয়েন্ট শুরু করছি। সঙ্গে বরাবরের মতো আজও আমি সোমা ইসলাম। আজ আমাদেরকে সময় দিয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের সম রেজাউল করিম, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, তিনি হলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আজ আমাদের আলোচনার বিষয় কিন্তু ৭১ পালনে ৭১-এর দল, ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই যে দীর্ঘ পথ পরিক্রমা, সেইখানে আমরা কি পেলাম, বাংলাদেশের জনগণ কি পেল, সামনের প্রত্যাশাগুলো কি, এবং এই বৈশ্বিক মোকাবেলা করার, করোনাকে মোকাবেলা করার কোন প্রান্তে কোন চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে আজকের আওয়ামী লীগ, বিষয়গুলো আমরা জানতে চাইব। আমি দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি এবং আমি শুরু করব সম রেজাউল করিম আপনাকে দিয়ে। আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি শুনতে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবার রেজাল্ট করে আমি প্রথমে যে কথাটি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ এবং উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে দল সেটি হচ্ছে আওয়ামী লীগ। আপনি সেই দলের একজন রাজনৈতিক কর্মী। আমি যদি এখন জানতে চাই যে আপনাকে মিনিস্টার হিসাবে, এমপি হিসাবে এবং ওই দলের রাজনৈতিক কর্মী হিসাবে সবগুলো পদ থেকে আলাদা করে দিলাম, জনগণের কাতারে নামিয়ে দিলাম, তাহলে আপনি একজন সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের দৃষ্টি দিয়ে এই দলটিকে কিভাবে মূল্যায়ন করবেন? সেই যে শুরু করেছিল যে দলটি মানুষের ওয়াদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে যে বাংলাদেশের মানুষকে এই জায়গায় নিয়ে যাবে, সেই জায়গায় কতটুকু নিতে পেরেছে এই দলটি? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আই এর অগণিত দর্শক শ্রোতাকে। আমি আমার কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধা জানাবো বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ পুরুষ, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক সহ আজ পর্যন্ত যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন, চড়াই উতরাই আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করে আজকের বাংলাদেশ আওয়ামী লীগকে ৭১-এ পৌঁছে দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবো। দ্বিতীয়ত, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সহ বাংলাদেশের সকল মানুষকে অভিনন্দন জানাই বাংলাদেশ আওয়ামী লীগের এই ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। দেখুন, ১৯৪৯ সালের ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা। একটা সময় নাম ছিল মুসলিম আওয়ামী লীগ। সকলের জন্য গ্রহণযোগ্য অসাম্প্রদায়িক চরিত্র দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ঢেলে সাজানো হয় এবং সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রদায়িক জায়গার থেকে অসাম্প্রদায়িক একটি পরিচয়ে উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু আওয়ামী লীগকে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগে রূপান্তরিত করা হয়। এবং ১৯৪৯ সালের প্রতিষ্ঠাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তিনি কারাগারে থাকা অবস্থায় তাকে বাংলাদেশ আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি নির্বাচন করা হয়। এই ধারাবাহিকতার মধ্য থেকে বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পরে আওয়ামী লীগের নেতৃত্বে তরুণদের মধ্যে সবচেয়ে আগুয়ান ভূমিকায় তিনি অবতীর্ণ হন। সেখান থেকেই কিন্তু শুরু হয় আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার দীর্ঘ পথ পরিক্রমার লড়াই। যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু
যুক্ত ফ্রন্টের মূল জায়গায় নির্বাচিত হয় এবং সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু সেই ক্যাবিনেটের সদস্য নির্বাচিত হন। অল্প সময়ের ভিতরে যুক্ত ফ্রন্ট সরকারকে বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে আবার কিন্তু 56 আবার একটি নির্বাচনের মধ্য থেকে আওয়ামী লীগ সরকার গঠন করে, সেক্ষেত্রে বঙ্গবন্ধু মন্ত্রিসভার সদস্য হন। কিন্তু মন্ত্রিসভার সদস্য হয়েও তিনি দলের কথাটাকে অনেক গুরুত্ব দিয়ে তিনি কিন্তু মন্ত্রিসভা ত্যাগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই বলতে হয়, শেরে বাংলা একে ফজলুল হক তিনি রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় হয়ে যান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চিকিৎসার জন্য দেশের বাইরে যান। হোসেন সৈয়দ সরওয়ার্দী তিনি দেশের বাইরে চলে যান আরেকটি শান্তি সম্মেলনে। অনেকটা নেতৃত্বহীন অবস্থার মতো অবস্থায় পৌঁছে যায় আওয়ামী লীগ। তখন কিন্তু মূল নেতা হয়ে দাঁড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরবর্তীতে তিনি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই প্রেক্ষাপটটা এই কারণে বললাম যে বাংলাদেশের এই রাজনৈতিক ইতিহাসের আওয়ামী লীগের কেন আমরা প্রাণপুরুষ শেখ মুজিবকে বলি, সেই জায়গাটা। তারপর শুরু হয়ে গেল আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা। বঙ্গবন্ধু এই দলের নেতৃত্ব দেওয়ার পূর্বেই কিন্তু অবিভক্ত ফরিদপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। আমি এর পরবর্তীতে উনি যখন আওয়ামী লীগের নেতৃত্বে চলে আসলেন, সেই নেতৃত্বে আসার পরেই কিন্তু ভাষা আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এরপর 62-র শিক্ষা কমিশন আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 68-তে আইয়ুব খানের ক্ষমতা গ্রহণের বিষয়টি, এর পরবর্তীতে 70-এর মহান বিজয়, 71-এর মহান মুক্তিযুদ্ধ, তার ভিতর থেকে বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। এর মুখ্য ব্যক্তি, প্রাণ ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জায়গা থেকে কিন্তু বাঙালির স্বাধিকারের প্রশ্ন আসলো, বাঙালির স্বাধীনতা আসলো। একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি যে শেখ মুজিবের মতো সন্তানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হতাম না। আজকের অর্থবিত্তে, সামাজিকতায়, সর্বত্র নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার আধুনিকতার যে বাংলাদেশ, এই বাংলাদেশ কখনো পেতাম না। এই বাংলাদেশে কিন্তু কর্নেলের উপরে কোনো পোস্ট কেউ কোনোদিন পায়নি। এই বাংলাদেশের কেউ কিন্তু ফুল সচিব হতে পারেনি। এই বাংলাদেশে কিন্তু বিসিএস বা তৎকালীন সময় ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস বা পাকিস্তান সিভিল সার্ভিসে আমাদের লোকদের নেওয়া হতো না। যা কিছু ছিল সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের মাথার উপর চাপিয়ে বসা হয়েছিল। এবং বঙ্গবন্ধুর জীবনে তার জেলখানায় ছিল তার মূল বাড়ি। গ্রেপ্তার হয়েছেন, জেলে গিয়েছেন, আবার বেরিয়েছেন, আবার এসেছেন। তিনি কখনো বাঙালির অধিকার প্রশ্নে আপোষ করেননি। সর্বশেষ সকলে জানে আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য থেকে তাকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশপ্রেমী শেখ মুজিব সারেন্ডার না করার কারণে, তাহলে মুক্তি নেবেন না এই দৃঢ়তার কারণে মানুষের উত্তাল তরঙ্গে পশ্চিমারা সেদিন বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। এই মুক্তির মধ্য থেকে কিন্তু বাংলাদেশে অগ্নি স্ফুরণের মতো একটা অবস্থা হলো, আগুন জ্বলে উঠলো মানুষের চেতনায়। সেই চেতনার অগ্নি মশাল হয়ে দাঁড়ালো কিন্তু 70-এর নির্বাচনের অকল্পনীয় বিজয়। আমি একটু আপনাকে থামাচ্ছি। জি, আপনি যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অহংকারের যে জায়গাটা ধারাবাহিকভাবে জি জি বলুন, জি বলুন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমি ছোট্ট করে একটু বলি। সেই জায়গা থেকে কিন্তু বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে যাওয়ার পরেও কিন্তু ফাঁসির হুকুম হওয়ার পরেও তিনি সারেন্ডার করেন নাই। এবং তিনি সবসময় বলতেন মানুষ একবারই মরে, আমি বাঙালির অধিকারের প্রশ্নে কোনো আপোষ করব না। এই জন্য বলছি বাংলাদেশ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এটা হচ্ছে পারস্পরিক একটা সত্তা। আর সেই আওয়ামী লীগ কিন্তু 75 সনের 15 আগস্ট আবার বিনাশ হয়ে গেছিল, বলা যেতে পারে ধ্বংস হয়ে গেছিল। 1981 সালের 17ই মে বাংলাদেশে ফিরে এসে মুক্তিযুদ্ধের চেতনার হারিয়ে যাওয়া অধ্যায়কে পুনরুজ্জীবিত করে আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সৃষ্টি করেছেন আধুনিক বাংলাদেশ আওয়ামী লীগের 40 বছরের সভানেত্রী শেখ হাসিনা। এটাই হচ্ছে আওয়ামী লীগের একটি সংক্ষিপ্ত ধারণা। এজন্য এদেশের যা কিছু বড় বড় অর্জন সবকিছু কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলই শুধু না, আওয়ামী লীগ একটা ইনস্টিটিউশন। অসংখ্য ধন্যবাদ। আপনি একটা দীর্ঘ প্রেক্ষাপট, ইতিহাস, অহংকার, অনুভূতি এবং গৌরবের জায়গাগুলোকে একদম স্পষ্ট করে ব্যাখ্যা করলেন, যা নতুন প্রজন্মের জন্য অনেকখানি সহায়তা হলো আপনার বক্তব্য শোনার পর। আমি আপনার কথা শুনলাম, আমি যেতে চাই আর একজন তারুণ্যের চোখে আওয়ামী লীগকে, যে তারুণ্য শুধু তা আওয়ামী লীগের কর্মী হিসেবে নয়। আমি জানতে চাইবো বিপ্লব বড়ুয়া আপনার কাছে, প্রবীণ এবং উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এই দলটি
কতটুকু সুযোগ করে দিয়েছে তারুণ্যের হাতে ক্ষমতাকে দিয়ে দেওয়ার জন্য, তারুণ্যকে তারা কতখানি গুরুত্ব দিচ্ছে এবং তরুণরা কি করে দেখিয়েছে। যদি আমরা এখানে দাঁড়িয়ে আছি তারুণ্যের হাত ধরেই কিন্তু, এই দলটির হাত ধরেই কিন্তু আজকের ডিজিটাল বাংলাদেশ, যে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে, আমাদের মধ্য দিয়ে অনেক কিছু ঘটেছে। কিন্তু আমি আপনার কাছে একটু বিপ্লব বড়ুয়া জানতে চাইবো, ইতিহাসের প্রেক্ষাপটটা তো সময় রেজাউল করিম সাহেব একটা বড় করে ব্যাখ্যা দিয়েছেন, আপনি আপনার জায়গা থেকে বলুন। ধন্যবাদ সময় ইসলাম। এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের নেতা এবং মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সময় রেজাউল করিম এবং যারা দেখছেন সবাইকে আমি আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি শুরুতে শ্রদ্ধামনত মস্তকে স্মরণ করছি আমাদের দলের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যাদের নেতৃত্বে এই দল পরিণত হয়েছে, বিকশিত হয়েছে এবং ত্যাগের একটি মহান দৃষ্টান্ত জাতির সামনে আজকে তুলে ধরেছে, সেই মহান ত্যাগী নেতাকর্মীদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তারুণের কথা আপনি বলছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শুরু থেকে একটি তরুণদের একটি সংগঠন। আমি এখানে আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট সমর রেজাউল করিম বিস্তারিত বলেছেন। আমি বলতে চাই যে এই আওয়ামী লীগ যখন এই রাজধানী এই ঢাকার রোজ গার্ডেনে 1949 সালের 23শে জুন তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ হিসাবে জন্মলাভ করে, সে আওয়ামী লীগের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাওলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং তরুণ শেখ মুজিব তখন কারাগারে ছিলেন, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সেই কমিটি যদি আপনি দেখেন, আমি গত রাতেও দেখছিলাম, সেই কমিটির একমাত্র সভাপতি মাওলানা ভাসানী এবং সহসভাপতি আতাউর রহমান খান ছাড়া বাকি সকলেরই বয়স ছিল 40-এর নিচে এবং অধিকাংশ নেতৃবৃন্দের বয়স ছিল 30 থেকে 35-এর মধ্যে। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন 1953 সালে। এই ঢাকার তৎকালীন মুকুল সিনেমা হলের সামনে আওয়ামী লীগের যে প্রথম আনুষ্ঠানিক কাউন্সিল হয়, সেখানে তরুণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন এবং সে কমিটিতে যিনি ছিলেন তা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম ইয়ার মোহাম্মদ খান, তিনি ছিলেন অবিবাহিত। এই ঐতিহাসিক পটভূমিটা বলার কারণটা হচ্ছে, এই আওয়ামী লীগ হচ্ছে জন্মলগ্ন থেকে একটি তরুণদের সংগঠন এবং পাকিস্তানের সেই দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যে লড়াই সংগ্রাম করেছে, যার বিস্তারিত বর্ণনা আমাদের শ্রদ্ধেয় নেতা রাজা ভাই দিয়েছেন। প্রতিটি আন্দোলনে সে সময়ে তরুণ এবং ছাত্র সমাজ, সে সময়ের সৎ এবং আদর্শনিষ্ঠ নেতা তরুণ শেখ মুজিবের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে সে আন্দোলন পরিচালনা করেছেন। এবং একইভাবে আমরা যদি দেখি, মহান মুক্তিযুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই। সে তরুণ যুবকরাই কিন্তু রক্ত দিয়ে শহীদ হয়ে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, মুক্তি সংগ্রামের মাধ্যমে এই দেশকে তারা স্বাধীন করেছে। এবং স্বাধীন বাংলাদেশে আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করি যে ব্যক্তির নেতৃত্বে এই রাষ্ট্রের জন্মলাভ এবং যে সংগঠন এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করেছিল, সেই আওয়ামী লীগের মহান নেতা শেখ মুজিবকে 1975 সালে 15ই আগস্ট সপরিবারভাবে নির্মমভাবে হত্যা করা হয়। এবং পরবর্তী সময়েও দেখবেন যে স্বাধীন বাংলাদেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রের অধিকার বলেন, মানুষের হাতের অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, সে নেতৃত্ব অগ্রভাগে ছিল কিন্তু হচ্ছে তরুণরা। আওয়ামী লীগের একটি চারিত্রিক বৈশিষ্ট্য আছে, আপনি যেমনটি বলছিলেন যে সে শুধু উপমহাদেশে নয়, আপনার যদি পৃথিবীর রাজনৈতিক দলের যদি আমরা ইতিহাস যদি আমরা যদি গবেষণা করে দেখতে পাই, কিছু কিছু রাজনৈতিক সংগঠন সৃষ্টি হয়েছে একটি পরাধীন ভূখণ্ডে এবং তারা নেতৃত্ব দিয়ে সেই দেশের জনগণকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা লাভ করেছে। যেমন আমরা ভারতের জাতীয় কংগ্রেসের কথা আমরা বলতে পারি, কিংবা চীনের আমরা যদি সেই চায়না কমিউনিস্ট পার্টির কথা আমরা বলতে পারি। একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, একটি পরাধীন একটি ভূখণ্ডে জন্মলাভ করে ওই ভূখণ্ডের মানুষকে দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এখানে আজকে স্বাধীন রাষ্ট্রের বয়স হচ্ছে 50 বছর। আমরা প্রত্যাশা করেছিলাম জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির কাছে, বাঙালি জাতির
চেতনার কাছে, উপলব্ধির কাছে নতুন করে তিনি আবার ফিরে আসবেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সাথে, নীতির সাথে আমরা আবার আমাদের আদর্শের আমরা নবায়ন করব। কিন্তু আজকে মহামারী করোনার কারণে আমাদের সমস্ত আয়োজন আমাদের পুনর্বিন্যাস করতে হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের আজকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আপনি বলেছেন, এই সংখ্যাটাও ঐতিহাসিক এবং এই সংখ্যাটা এমন এক সময় ফিরে এসেছে যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী আমাদের সামনে। আমাদের পরিকল্পনা ছিল যে জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীও আমরা ব্যাপক কর্মসূচির মাধ্যমে আমরা আয়োজন করব। একটি রাজনৈতিক দল আপনার বয়সের সাথে সাথে পরিণত হয়, বিকশিত হয়, বিস্তৃত হয়। আজকে আওয়ামী লীগের বয়স ৭১, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আপনার একটি প্রবীণ রাজনৈতিক দল নয়। আজকে আওয়ামী লীগের যে প্রধান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে আবারও নবতর যে সংগ্রাম বাঙালি জাতি শুরু করেছে, যে বাংলাদেশ আওয়ামী লীগের আজন্ম যে অঙ্গীকার ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সোনার বাংলা প্রতিষ্ঠা করা, মানুষকে শোষণ থেকে মুক্ত করা, সে অঙ্গীকার থেকে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে জনগণের সমর্থন নিয়ে আজকে পর 3 মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণেই আজকে বাঙালি জাতির যে নবতরের সংগ্রাম, যে সোনার বাংলা প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এখনো কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু সেই তারুণ্যকে বেছে নিয়েছে। আজকে বাংলাদেশ তরুণদের শুধু আসেনি, একইভাবে রাজনৈতিক কর্মসূচিতেও আজকে আওয়ামী লীগ বলছে যে রোবোটিক্স এর কথা। আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ বয়স ৭১ হতে পারে, কিন্তু চিন্তা চেতনায় এবং উপলব্ধিতে এবং কর্মসূচিতে আওয়ামী লীগ বিশ্বের অন্যতম একটি প্রধানতম আধুনিক রাজনৈতিক শক্তি। প্রবীণ এই রাজনৈতিক দলটি যা করে তার সবচেয়ে বড় কথা অভিজ্ঞতা এবং তারুণ্যের চোখেই সে তার ভবিষ্যতের দূরদৃষ্টি কিংবা ভবিষ্যৎকে দেখে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা, এবং মানুষের জন্য এই রাজনৈতিক দলটি সবসময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যেটা আপনার কথা থেকে আমি একদম আবারও নতুন প্রজন্ম আবারও পরিষ্কার বুঝতে পারলো। প্রিয় দর্শক, আমি কিন্তু 2 প্রজন্মের চোখে ইতিহাসটাকে ফিরে দেখলাম, আর সেই ইতিহাস হচ্ছে উপমহাদেশ দেশের সবচেয়ে প্রবীণ অভিজ্ঞ রাজনৈতিক দল আওয়ামী লীগের। আমি এখন সমর রেজাউল করিমের কাছে একটু যেতে চাই। সমর রেজাউল করিম, আপনি আমার শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি। আমরা ইতিহাসকে ফিরে দেখলাম, কিন্তু ইতিহাস থেকে আমরা এখন একটু বর্তমানের দিকে পা রাখতে চাই। বর্তমানে যদি আমরা দাঁড়িয়ে থাকি, যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে যদি দাঁড়িয়ে আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা করোনার মধ্যে দাঁড়িয়ে আছি, শুধু বাংলাদেশ একা দাঁড়িয়ে নাই, সারা পৃথিবীটাই একটা অসম্ভব একটা স্তব্ধকর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তো সেইখান থেকে যদি আমরা বলি ৭১ বছর যে প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগ পালন করছে, সেইখানে এসে প্রাচীনতম এই দলটি করোনা মোকাবেলাতে দল সংগঠন হিসাবে কি ভূমিকা, কতটা কার্যকর ভূমিকা রাখছে, আমরা কিন্তু সরকারকে আলাদা করছি। সরকারকে বাদ দিয়ে আমরা দেখছি যে সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই একজোটে কাজ করছে। আমাদের জানার জায়গাটা যে সেইখানে সরকারের চেয়ে দল কতখানি শক্তিশালী ভূমিকা করছে, পালন করছে মাঠে ঘাটে প্রত্যেকটা তৃণমূলে। দেখুন, আওয়ামী লীগের বয়স কিন্তু ৭১ বছর। রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ সেই হিসাব করলে কত বছর রয়েছে? খুব বেশি দিন না। যত বছরের বয়স সেই তুলনায় আওয়ামী লীগের আমি একটা হিসাবে দেখলাম 19 বছর সর্বসাকুল্যে একেবারে। তা সেক্ষেত্রেও আবার যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের যে 3 বছর, সেই 3 বছর দেশকে পুনর্গঠনে ভূমিকা রাখতে হয়েছে। 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার যে স্বাধীনতা বিরোধীদের সুপ্রতিষ্ঠিত করার এবং বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার বাংলাদেশ ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য কাজ করেছে। আপনি দেখুন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বেরিয়ে এসে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, জেল হত্যার বিচার, বড় বড় অপরাধীদের বিচার, সে জায়গা আওয়ামী লীগকে কাজ করতে হয়েছে এবং মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের জায়গায় কাজ করতে হয়েছে। এটা এই শুরুতে এই কথাটা বললাম এই কারণে, সামগ্রিক বিষয়ে কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে কাজ করেছে, সরকারি থেকে কাজ করেছে। আওয়ামী লীগের দীর্ঘ ধারাবাহিকতায় যখনই দাঙ্গার শুরু হয়েছে, দাঙ্গা বিরোধী কমিটি গঠন করে সরকারের বাইরে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছে। যখন মন্বন্তর আসছে তখন কিন্তু সেখানে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছে। আমি অতীতের পার্টটা বলছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক সংগঠন করা হয় এবং এবারের যে করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে সর্বত্র কর্মীরা কিন্তু যারা কর্মহীন মানুষ, তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে, আমার কাছে যে অ্যাসেসমেন্ট আছে, প্রায়
90 লক্ষ পরিবারকে, সে এক একটা পরিবারের সদস্য সংখ্যা অনেক হয়, সরাসরি দলের পক্ষ থেকে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। এই ত্রাণ কিন্তু রাষ্ট্রীয় ত্রাণ না, সরকারের যেটা আছে সেটা। আবার যেখানে মানুষ দেখা যায় বিপন্ন অবস্থায় ধান কাটতে পারছে না, তাদের পাশে দাঁড়িয়েছি। যেখানে একজন রোগী হসপিটালে নেওয়া দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছে না, আমরা সেখানে। যেখানে কবর দেওয়ার জন্য অনেকে আতঙ্কিত সরে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা কাজ করছে। রিলিফ ডিস্ট্রিবিউশনে ডিসিপ্লিনারি একটা সহযোগিতা প্রশাসনকে দিতে হবে, সেখানে কাজ করছে। এ কারণে কিন্তু করোনায় আক্রান্ত দলীয় নেতা কর্মীদের হিসাব করে দেখেছি, আমাদের নেতা কর্মীরা যারা আক্রান্ত হয়েছে 3/4 আমাদের দলের নেতা কর্মীরা। তার অন্যতম কারণ মানুষের পাশে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু তারা কাজ করছে, এবং এখনো কিন্তু সেই প্রক্রিয়াটা অব্যাহত আছে। তবে যেহেতু করোনা একটা ভয়াবহ ভাইরাস, এই ভাইরাসে মানুষের কাছে গিয়ে একেবারে সেখানে সমবেত হয়ে কাজ করার সুযোগ নাই। তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে স্বাস্থ্যবিধিকে অনুসরণ করা, যে অনাহারে আছে তাকে কিভাবে সহায়তা করা, কর্মহীন মানুষকে কিভাবে কাজের যোগান দেওয়া, অর্থনীতির চাকাকে কিভাবে সচল করা রাখা যাবে, গ্রামীণ অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, যেসব ক্ষেত্রে ক্রয় বিক্রয় হচ্ছে না সেখানে মোবাইল বিক্রয় সেন্টার তৈরি করা, নানাভাবে কিন্তু আমাদের দলীয় নেতা কর্মীরা কাজ করছে। কারণ আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। আমি এই জায়গাটাতে আপনাকে একটু থামাচ্ছি সমর রেজাউল করিম সাহেব, আমি এই জায়গাটাতে একটু আপনাকে থামাচ্ছি সমর রেজাউল করিম সাহেব, আমি থামাচ্ছি। আমি একটু একটা জিনিস জানতে চাইবো, আপনি আবার বলবেন। আপনি যেখানে এসে থামলেন সেই জায়গাটি হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। এই গণমানুষের দলটিকে আমরা করোনা কালে দেখলাম, আওয়ামী লীগের বহু শক্তিমান ত্যাগী নেতাদেরকে আমরা করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে দেখেছি, এবং বহু নেতা আক্রান্ত আছেন। অর্থাৎ যারা আক্রান্ত আছেন তারা গণমানুষের কাছে যাচ্ছেন, তারা মানুষের সেবা করার জন্য যাচ্ছেন। কিন্তু তারপরও দেশে তো শুধুমাত্র একটি দল আওয়ামী লীগ নেই, নিবন্ধিত আরো দেশে আরো প্রায় 40টি দল আছে, সব মিলিয়ে বোধহয় 41টি নিবন্ধিত রাজনৈতিক দল। তাহলে তাদেরকে কেন আমরা দেখতে পাচ্ছি না? কিন্তু তারপরও আওয়ামী লীগের এত লোকজন, নেতা কর্মীরা আক্রান্ত হওয়ার পরও কেন বারবার অভিযোগ আসে যে আওয়ামী লীগ মানুষের কাছে যাচ্ছে না? এই অভিযোগগুলো কেন দলের পর অন্য রাজনৈতিক দলগুলো করছে, এবং তাদেরকে আমরা আক্রান্ত হতেও দেখছি না করোনাতে? ধরুন না, এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে সোমা। একটি দলের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো প্রতিদিন সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সম্পর্কে সমালোচনা করা। এই যে গুরুত্বপূর্ণ কাজটা প্রতিদিন তারা পালন করছেন ঘরের ভিতর থেকে, এ কারণে তাদের নেতা কর্মীরা কিন্তু আক্রান্ত কম হচ্ছে, কারণ তারা ওই আক্রান্ত হওয়ার মতো ভাইরাস প্রবাহিত এলাকাও যাচ্ছেন না, কাজকর্ম করছে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে গাছটিতে ফল ধরবে সেই গাছটি কিন্তু ঢিল ছুড়বে। যখন সমালোচনা আসবে তখন বোঝা যাবে কাজ করছি। যারা কাজ করে না তাদের কাজটাও কিন্তু সমালোচনা করা, এই সমালোচনার কাজটা তারা করছে, বহু লোকে করছে না। আপনি নির্দিষ্ট ভাবে বলেন বিএনপি ছাড়া কোন দলটি অভিযোগ আনছে? কারণ বিএনপির একটা রুটিন মাফিক একটি সমালোচনা করার একটা দায়িত্ব তাদের হয়ে গেছে। আমি তাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আপনার একটা হাউসের জন্য বলছিলাম যে আপনারা সুনির্দিষ্টভাবে বলেন বাংলাদেশের কোন জেলায়, আপনাদের তো বহু ডাক্তার আছে, আপনাদের বহু কর্মী আছে, কোথায় কোথায় আপনারা ভূমিকা রাখছেন, আপনাদের নেতাদের অনেক হসপিটাল আছে, কোথায় আপনারা একটা অস্থায়ী ভিত্তিতে কোনো মানুষের পাশে দাঁড়িয়েছেন কিনা? দিবারাত্রি ঘুম হারাম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের নিয়ে, তার প্রশাসনকে নিয়ে কাজ করছেন। আপনাদের নেতারা কোথায়? মানুষ মরে যাচ্ছে, এক নেতা বসে আছেন লন্ডনে, আর এক নেত্রী ঘরের ভিতরে বসে আছেন, আর একজনে প্রেস ব্রিফিং করে শেষ করছেন। এই জাতীয় সমালোচনার কাজ করার জন্য কিছু লোক দরকার, কারণ নিন্দুকদের আমরা ভালোবাসি, বিনামূল্যে ময়লা ধুয়ে পরিষ্কার করার জন্য আছে, তবে তাদের কথাবার্তায় মানুষ এখন হাসে। সমর রেজাউল করিম সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু বিপ্লব বড়ুয়ার কাছে যেতে চাই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন বিপ্লব বড়ুয়া? আমি শুনতে পাচ্ছি। যে বিষয়টি আমি দুটো প্রশ্ন করেছিলাম সমর রেজাউল করিম সাহেবকে, আপনি চাইলে সে দুটো প্রশ্নের উত্তরও দিতে পারেন। তার সঙ্গে আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনার তারুণ্যের চোখে, তারুণ্যের দৃষ্টিতে আমি যে বিষয়টা জানতে চাইবো আপনি মূল্যায়ন করবেন। অনেকে বলে থাকে যে এই ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে অনেকে আঙ্গুল তুলে যে এই প্রবীণ প্রাচীন আওয়ামী লীগ মানুষের গণমানুষের দলটি নাকি আমলা নির্ভরতা অনেক বেশি বেড়ে গেছে, জনগণ এবং রাজনৈতিক কর্মীদেরকে আওয়ামী লীগ সেইভাবে মূল্যায়ন করছে না। ধন্যবাদ। আমি আমাদের সিনিয়র নেতা আমি রাজা ভাইয়ের সাথে কিছু বিষয় আমি সাপ্লিমেন্ট করতে চাই। আপনি এই করোনাকালীন সংকটে আমাদের দলের যে ভূমিকার কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এই কারণে মাঠ পর্যায়ের যে ত্রাণের যে কর্মকাণ্ড আপনার যে মার্চ, এপ্রিল এবং মে মাস জুড়ে ছিল তার তথ্য আমাদের কাছে ছিল। রাজা ভাই বলেছেন 90 লক্ষ
সেটি আসলে মূলত আমাদের সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারি সাহায্য অনুদান ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় ফান্ড এবং ব্যক্তিগত ফান্ড থেকে 1,10,00,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে এবং 10 কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে। এটা এমন না যে করোনাকালীন সময়ে শুধু বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের যে রাজনৈতিক ঐতিহ্যের সাথে কিন্তু যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকা, এটা আওয়ামী লীগের একটি ঐতিহ্যগত বিষয়। 1970-এ আমরা দেখেছি প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে একটি আপনার বাংলাদেশকে ত্রাণ কার্যক্রম তিনি পরিচালনা করেছিলেন। একইভাবে 1991 সালে যখন প্রলয়ঙ্করী 29 এপ্রিল ঘূর্ণিঝড় হয়, সেদিন কারা ক্ষমতা ছিল আপনারা জানেন। আজকে যারা সমালোচনা করে তারাই ক্ষমতা ছিল। 29 এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে বলেছিলেন যে যত মানুষ মনে করেছিলাম তত মানুষ মারা যায়নি, আর কথা ছিল। ঠিক তখনই আমাদের নেত্রী বিরোধী দলীয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তখন 29 এপ্রিল ঘূর্ণিঝড়ের পরের দিনই তিনি মাছের ট্রলারে করে, আমি আবার বলছি, মাছের ট্রলার করে তিনি মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি লাশ উদ্ধার করেছিলেন, লাশ দাফনের ব্যবস্থা করছিলেন, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। দুর্যোগে মানুষের পাশে থাকা এটা ক্ষমতা থাকার সাথে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ আওয়ামী লীগ সারা জীবন মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছে এবং এই করোনাকালীন সময়েও তাদের এই কল্যাণমূলক কর্মকাণ্ড তাদের সেটি আপনার যথারীতি হয়েছে। আর আপনি যে কথাটি বলছিলেন যে হ্যাঁ পরের বিষয়টি যে বাংলাদেশ আওয়ামী লীগের কথা আপনি বলছিলেন, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্ব নির্বাচন কিভাবে হয়, আপনি যদি আমাকে রিপিট করতেন যে দ্বিতীয় অংশটুকু আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, সেটি আমলা নির্ভরতা কি বেড়েছে জনগণকে এবং রাজনৈতিক কর্মীদের মূল্যায়নটাকে কম করে দিয়ে? দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি এদেশের একটি ট্র্যাডিশনাল একটি রাজনৈতিক সংগঠন। এটি এমন কোন নয় যে কোনো একটা ফরমান দিয়ে এই সংগঠন জন্মলাভ করেছে, কিংবা দেশের কোন রাষ্ট্রীয় অতিথি ভবন কিংবা বঙ্গভবনে দাওয়াত দিয়ে নিয়ে এসে অন্য দলের নেতা কর্মীদেরকে লোভ লালসা ভয় ভীতি দেখিয়ে মন্ত্রী করার উপঢৌকনের লোভ দেখিয়ে এই দল কখনো গঠিত হয় নাই। একটি সংগ্রাম থেকে জনগণের একটি উত্থিত রাজনৈতিক শক্তি হিসাবে এই দল জন্ম লাভ করেছে এবং এই সংগঠন প্রতিটি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তাদের সেই নিজেরা পরিণত হয়েছে দলটি এবং এই দলের রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ, আমি আপনার জায়গা আপনার কথা একদম স্পষ্ট। আমাদের দলে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষরা রয়েছেন, প্রতিটি শ্রেণী পেশার মেধাবী মানুষ আমাদের দলের সাথে কাজ করেন। আজকে সেখানে যেমন আজকে দুজন আইনজীবী আমরা কথা বলছি, কিভাবেও যারা মেধাবী মানুষ বিভিন্ন সময়ে বাংলাদেশকে তারা সেবা দিয়েছে, যারা ক্রীড়াঙ্গনে যারা বাংলাদেশকে যারা ভূমিকা রেখেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্ন সেক্টরে যারা নেতৃত্ব দিয়ে নিজেদের নেতৃত্ব তারা নিজেদের গুণে প্রতিষ্ঠিত করেছেন, তারাই দলের আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে দলের নেতৃত্ব এসেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে 2019 সালের 20 এবং 22 ডিসেম্বর। যদি আপনাদের মনে থাকে, বাংলাদেশের দ্বিতীয় কোন রাজনৈতিক দল নেই যারা গণতন্ত্র অনুযায়ী দলের নিয়ম অনুযায়ী একদম শেষের পথে চলে এসেছে। সম রেজাল্ট করি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছেন। সরকার প্রাণপণ চেষ্টা করছে, ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ত্রাণ নিয়ে আমরা বিস্তর বেশ কিছু অনিয়মের চিত্র দেখেছি এবং ছয়টা দল থেকে ব্যবস্থাও নেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে সাংগঠনিকভাবে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু একটা বিষয় ঘুরে ফিরে সম রেজাল্ট করি বারবার যেটি আসে যে মন্ত্রী এমপিদের হাতে কেন এই ত্রাণ বন্টন কিংবা করোনা মোকাবেলার ক্ষমতাটা দেওয়া হচ্ছে না, সবখানে কেন বারবার উঠছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কেন বলছেন যে আমলা, ডিসি, এসপিদের হাতেই সব ক্ষমতা আছে? বিশ্বাসের জায়গাটা কি জনপ্রতিনিধিদের উপর থেকে সরকারের কমে গেছে? না, এটা ভুল ধারণা। ত্রাণ ডিস্ট্রিবিউশন হয় কিন্তু ইউনিয়ন পর্যায়ে হয়, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান তারা করেন।
জেলা ইউনিয়ন পৌরসভা পর্যায়ে এটা ডিস্ট্রিবিউশন হয় পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর তাদের মাধ্যমে। কোনোভাবেই কোনো আমলাদের মাধ্যমে ত্রাণ ডিস্ট্রিবিউশন হয় না। সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যথাযথভাবে কাজ করছে কিনা সিনিয়র ব্যুরোক্র্যাট হিসাবে তারা সেই বিষয়গুলোকে খোঁজ খবর রাখবেন। যেমন আমি পিরোজপুর 1 আসনের এমপি, আমাদের প্রতি নির্দেশ রয়েছে, দলীয় ভাবে রয়েছে, সরকারি ভাবে রয়েছে, যে জনপ্রতিনিধিদের হিসেবে কোন মানুষ না খেয়ে আছে তাদের লিস্ট করতে হবে, প্রশাসনকে সহায়তা করতে হবে, প্রশাসন যেন লিস্টটা প্রপারলি করে। এই জন্য আমি আপনাকে ক্লিয়ার করলাম, ত্রাণ ডিস্ট্রিবিউশন করে চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলররা। কোনোভাবেই কোনো আমলারা ত্রাণ ডিস্ট্রিবিউশনের কোনো দায়িত্বের ভিতর নাই। সেখানে কিন্তু প্রশাসনকে আমরা সহায়তা করছি যাতে গ্রাসরুট পর্যায়ে সকলকে ত্রাণটা পৌঁছানোর ক্ষেত্রে কোনো অনিয়ম না হয়। এই জন্য বাইরে কিন্তু একটা সস্তা কথা আছে, সব আমলাদের দিয়ে করানো হচ্ছে, আসলে কিন্তু আমলাদের দিয়ে করানো হচ্ছে না, জনপ্রতিনিধিরা কাজ করছেন। সবার রেজাল্ট করিম সাহেব, আমি একদম শেষে চলে এসেছি। আমি শুধু এটুকু জানতে চাইবো, 71 পরবর্তী 75 এবং 111 এবং গ্রেনেড হামলা সব বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বারবার, কিন্তু 71তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এসে দেখছি করোনা। চ্যালেঞ্জটা কি? একদম 10 সেকেন্ড আমাকে উত্তর দিবেন। শুনুন, করোনাই শুধু না, বহু দুর্যোগ এসেছে, বহু প্রাকৃতিক দুর্যোগ এসেছে। আমাদের সক্ষমতা, সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা নিয়ে আমরা মোকাবেলা করেছি। 71 যেমন করেছি, 70 করেছি, সকল কিছু মোকাবেলা করেছি। ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। বিপ্লব বড়ুয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবার রেজাউল করিম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা চ্যানেল আই পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। শুধু শেষে এসে এটুকুই বলবো, বয়সের সঙ্গে সঙ্গে মানুষ ফুরিয়ে যায় কিংবা একটা সংগঠনে ঘুণ ধরে, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে সেই সংগঠন বয়সের সাথে সাথে সে পরিণত হয়েছে এবং তারুণ্যের চোখে আগামীর পৃথিবীকে দেখেছে।